আচ্ছা ওকে। তো আমাদের এইখানে যে ব্যাপারটা পাচ্ছি, তাহলে এখানে যে তথ্যটা দেওয়া আছে ভার্নিয়ার স্কেলের 20 ঘরের মধ্যে 5 নম্বর ঘর ঘরটি প্রধান স্কেলের একটি ঘরের সাথে মিলে যায়। তার মানে যে যত নম্বর ঘরটা মিলে যায় এটাকে ভার্নিয়ার সমাপতন বলা হয়। এটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, হ্যাঁ, এটা ভি। আর এইটা হচ্ছে আমাদের এম। আচ্ছা, এই হচ্ছে আমাদের তথ্য দেওয়া আছে। এখন আমাদের প্রশ্ন বলেছে যে পিচ কি। তো তোমাদের মাথায় আছে পিচ কি জিনিস? হ্যাঁ, মনে মনে আছে পিচ কি জিনিস? কি বলো তো? আচ্ছা, আমরা বলতে পারি টুপিকে একবার ঘোরালে অথবা বৃত্তাকার স্কেলকে আমরা যদি একবার ঘোরাই তাহলে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে পিচ বলা হয়। আচ্ছা ওকে। তো তারপরে আমরা বলতেছি যে তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে তার মাপা হয়েছে কি দিয়ে? এই যে জিনিসটা দিয়ে মাপা হয়েছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখানে কিন্তু বিষয়টা বুঝতে হবে। তোমরা জানো যে এইটা যদি মনে করো একটা তার হয়, এই তারকে যদি আমি প্রস্থ বরাবর ছেদ করি, এটা কিন্তু দৈর্ঘ্য বরাবর, হ্যাঁ, এটা কিন্তু দৈর্ঘ্য, এটা হচ্ছে লেন্থ বরাবর, এটা হচ্ছে লেন্থ। এখন প্রস্থ বরাবর মানে এই বরাবর কাটা হয়েছে, কাটলে আমরা এইখানে একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই, হ্যাঁ, এখানে একটা কি পাবো? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাবো। তো ওই ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে। আচ্ছা বলো তো, একটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কেমন হয়? এটা কিন্তু বৃত্তাকার হবে। কি হবে বলো তো? বৃত্তাকার হবে। আচ্ছা, এখন এই বৃত্তাকার এইটার ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে বৃত্তাকার এটার যদি ক্ষেত্রফল নির্ণয় করতে হয় তাহলে এই আর এর মানটা জানা লাগবে। তো আরটা কি? মূলত আরটা কি এখানে? এটার কিন্তু ব্যাস, তাই না? সরি, এখানে হচ্ছে আমি ভুল বললাম। এটা হচ্ছে আমাদের ব্যাস। এই ব্যাস থেকে হচ্ছে আমাদের ব্যাসার্ধ, মানে আর এর মানটা জানা লাগবে। ওকে, ব্যাস থেকে ব্যাসার্ধ আর এর মানটা জানা লাগবে। তো আমরা কি করব, এই যে যে অংশটা আমাদের আছে, তাহলে এই অংশটা আসলে কি? এই অংশটা হচ্ছে আমাদের এই যে ক্ষেত্রফল, এই যে এই অংশটা, হ্যাঁ, এটা। তো এখন তাহলে একটা বিষয় খেয়াল করো যে এটা হচ্ছে আমাদের এইখান থেকে ব্যাসটা বের করে নিয়ে তারপর হিসাবটা করব। তো ব্যাস বের করার ফর্মুলাটা আসলে কি হয়? আমরা কিন্তু এরকম বলে থাকি যে ডি ইজিক্যাল টু, আমরা কি বলে থাকি? এম যোগ ভিসি গুণ ভি, তাই না? এটা আমাদের একটা ফর্মুলা। আর যদি আমরা স্ক্রু গজ দিয়ে বের করি তাহলে সেই ফর্মুলাটা হচ্ছে ডি ইজিক্যাল টু এম যোগ সি গুণ এলসি। ওকে। তো এখন এখানে আসলে বিষয়টা কি বলেছে তাহলে দেখো একটু ভালো করে, যে আমাদের এইটা যদি বের করতে হয় তাহলে আমাদের এইখানে প্রথমটাই কিন্তু কি কি তথ্য দেওয়া আছে? জাস্ট এইখানে হচ্ছে প্রধান স্কেল পার্টটা দেওয়া আছে, আর এই যে এখানে আমাদের ভি এর মানটা দেওয়া আছে। তো ভি আর প্রধান স্কেল পার্ট দিয়ে তো আমরা বের করতে পারবো। ভার্নিয়ার কনস্ট্যান্টের মান কি দেওয়া আছে? ভার্নিয়ার কনস্ট্যান্ট দেওয়া আছে? দেওয়া নেই। তাহলে আমরা এখান থেকে আমাদের এখানে বলছে যে অপরটি ব্যাস মাপতে গিয়ে স্ক্রু গজের রৈখিক স্কেল পার্ট পাওয়া গেল, এই বিষয়ে আমাদের বলেছে। তো যেহেতু তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলেছে, তাহলে আমরা এখানে যে মানগুলো দেওয়া আছে তার উপর বেস করে আমরা বের করার চেষ্টা করব। তো আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে তোমার যে এখানকার মানগুলো দেওয়া আছে, তো আমরা সেই মানগুলো এখানে ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমাদের দেওয়া আছে যে এম এর মান, এটা হচ্ছে সি এর মান, আর এইটা হচ্ছে আমাদের এলসির মান। বসাইলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? এখন বলছে তারটিকে একটি পানি ভর্তি বিকারে ছেড়ে দিলে এটি কি পানি অপসারণ করবে, কতটুকু পরিমাণ পানি অপসারণ করবে। তো এই অঙ্কটা যদিও হচ্ছে আমাদের ওই 5 অধ্যায়ের মধ্যে রিলেটেড, তো আমরা এটা আর করতেছি না। তো এইটুকু বুঝতে পারলা কিনা? তাহলে এখানে কিন্তু আমাদের উপরের এই যে কিছু তথ্য দেওয়া আছে কিন্তু কনফিউজিং আকারে, যে আমি এইটা নিব নাকি এইটা নিব, কোনটা নিব, হ্যাঁ, এটা নিয়ে আমরা কিন্তু একটু কনফিউজ হয়ে যাই। আবার দুইটাই তারের কথাই কিন্তু বলেছে, এটাও তার আবার এইটাও কিন্তু তারের কথা বলেছে। ওকে। আচ্ছা, তো এইটার ক্ষেত্রে কিন্তু এই যে ব্যাস বলেছে, তার মানে আমরা এই যে এখানে ব্যাসটা পাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, তো আমরা তাহলে ব্যাপারটা বুঝে গেলাম। এটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। কারো কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, পরেরটাই আমরা আসি। আচ্ছা,
পরেরটা কিন্তু বলতেছে কি দেখো, এখানেও পিস কাকে বলে বলছে, তাহলে পিস কাকে বলে এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবা। আচ্ছা, এরপরে আমাদের খ নম্বরে যেটা বলতেছে সেটা হচ্ছে কি, এস ইজ ইকাল টু ইউ প্লাস, আচ্ছা এখানে সূত্রটা হচ্ছে এস ইজ ইকাল টু হবে হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। হ্যাঁ, এই যে সূত্রটা, এই সূত্রটা প্রতিপাদন করতে বলছে, যেখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে। আচ্ছা তুমি এই জিনিসটা তো তোমরা এর আগে হয়তো দেখেছো, যে আমাদের এই যে এস ইজ ইকাল টু, যে সবাই কি দেখতে পাও আমার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা এখন তুমি একটু খেয়াল করো, এখানে যে বিষয়টা ঘটতেছে সেটা হচ্ছে, এখানে পার্ট হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে এই পক্ষটা আর একটা হচ্ছে এই পক্ষটা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের কি পক্ষ বলো তো, এটা এটা হচ্ছে বাম না ডান পক্ষ, এটা হচ্ছে বাম পক্ষ, আর এই পাশেরটা হচ্ছে আমাদের ডান পক্ষ। এখন একটু ভালো করে খেয়াল করবা, যে আমাদের এই যদি প্রমাণের কথা বলে, এই যে এখানে যে বিষয়টা বলেছে, এটা হচ্ছে বলছে যে সমীকরণটি প্রতিপাদন করো, যেখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে। এই যে এখানে আমাদের যে প্রতীকগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো প্রচলিত অর্থ বহন করে। তো এইটা কিভাবে আমাদের আসছে সেটা আমরা বের করে ফেলতে পারবো না, এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এডি স্কোয়ার, এটা কিভাবে আসছে। তো আমাদের এই প্রথম এবং সেকেন্ড অধ্যায়ে যদি আসে, তাহলে এটাকে প্রতিপাদন করতে হয় কিন্তু মাত্রা সমীকরণ দিয়ে। হ্যাঁ, যদিও এখানে বলি নাই, এখানে আসলে একটু কনফিউজিং আছে, এটা হচ্ছে আমরা মাত্রা সমীকরণ দিয়ে করব, মাত্রা সমীকরণ দিয়ে করব, নাকি হচ্ছে আমরা আমরা হচ্ছে মাত্রা সমীকরণ দিব, নাকি হচ্ছে তোমার এমনি এমনি সমীকরণ প্রতিপাদন করব, কোনটা করব। হ্যাঁ, তো এখন সাধারণত এই অধ্যায়ের মধ্যে করতে হলে এই কাজ করা লাগে, সেকেন্ড অধ্যায়ে আসলে নর্মালি প্রতিপাদন করা লাগতে পারে। তো আমি এই যে এটা হচ্ছে সেকেন্ড অধ্যায়ের মধ্যে প্রতিপাদন আছে। হ্যাঁ, তো আমরা দুইটা প্রসেস একটু দেখি যে কেমনে করা যায়। আচ্ছা, মাত্রা সমীকরণ হলে কি হয়, মাত্রা সমীকরণ হলে আমাদের দুই পক্ষ মাত্রাকে সমান করা লাগে। তো তুমি একটু খেয়াল করো, ডান পক্ষে কি আছে, শুধু আছে সরণের মাত্রাটা কি, এল। আচ্ছা, এই পক্ষে কি আছে, এই পক্ষে ইউ আছে, ইউটি প্লাস কি আছে, হাফ এটি আছে। তো এইখানে যেহেতু এল হয়েছে, স্মরণ হয়েছে, এরও প্রত্যেকটা জায়গায় এই অংশটুকুও এল হওয়া লাগবে, আবার এই অংশটুকুও এল হওয়া লাগবে। তাহলে দেখো কিভাবে হয় সেটা। তুমি যদি এখানে লেখো ইউ এর ক্ষেত্রে কি বলা হয়, এল টি ইনভার্স 1, আর এখানে আমাদের টি। ওকে, সেম ওয়েতে আমি যদি এখানে বলি, এখানে এ হচ্ছে এল টি ইনভার্স 2, আর এখানে টি স্কোয়ার। এখানে যদি তুমি এই সংখ্যাকে মানে সংখ্যাকে চিন্তা করা যাবে না, এখান থেকে টি যদি বাদ হয়ে যায় তাহলে হচ্ছে এল থাকবে। এখানেও আমাদের সংখ্যাকে আমরা চিন্তা করব না, সংখ্যাকে চিন্তা করা যাবে না কিন্তু। হ্যাঁ, তাহলে এই পাশেও এল আছে, এই পাশেও এল আছে, তাহলে সামগ্রিকভাবে আমি কিন্তু এল বলতে পারি। তো এইখানে কিন্তু অনেকেই কনফিউজ হয়ে যায়। তো ভাইয়া কনফিউশন কিভাবে আসে বিষয়টা একটু বলি। অনেকেই ভাবে যে ভাইয়া এখানে একটা এল আছে, এইখানে হাফটা এল আছে, তাহলে তো আমাদের 3/2 এল হবে। আবার অনেকে বলে যে ভাইয়া ঠিক আছে, তাহলে এটাকে যেহেতু নেগলিজিবল, তাহলে এটা এল এটা এল, তাহলে 2L, তাহলে এটা এল আর এটা হচ্ছে 2L, তাহলে তো সমান না। তো এইখানে এইভাবে চিন্তা করা যাবে না, এখানে চিন্তা করতে হবে যে এইখানে আসলে কি হয়েছে, এখানে টোটাল মিলে এল হয়েছে, এইখানে টোটাল মিলে কি হয়েছে, এল হয়েছে। তার মানে আমরা বলতে পারি এই দিককার প্রত্যেকটা রাশির যে মাত্রা, এই পাশের প্রত্যেকটা রাশির মাত্রাও কিন্তু সেম সেম। সেই জন্য আমরা বলতে পারি যেহেতু এই দুই পক্ষ সমান, তাই আমরা বলতে পারি মাত্রার সমীকরণের মাধ্যমে এই এই যে সূত্রটা, এইটা হচ্ছে প্রতিপাদন হলো। ঠিক আছে, তাহলে এইটা একটা পক্ষ লিখতে হবে, এটা একটা পক্ষ লিখে দুইটা পক্ষ সমান দেখায় আমাদের বলতে হবে যে এটা মাত্রার সমীকরণের মাধ্যমে প্রতিপাদন হইলো। ঠিক আছে,
সবাই কি বুঝতে পারছো কিনা? কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে? বাকি যারা আছো কথা বলতে হবে। ভাইয়া কেন সমান হবে এই বিষয়টা আরেকবার বলেন। আচ্ছা, আমি আরেকবার বলতেছি বিষয়টা। দেখো, আমি বলতেছি যে মানে একটা যখন সমীকরণ আমরা সমান বলি, তার অর্থ হচ্ছে এই পাশের প্রত্যেকটা অংশ সমান এর প্রত্যেকটা অংশ, অর্থাৎ এই দিককার মাত্রা সমানও এই পাশের মাত্রা হবে। হ্যাঁ, তো এই দিককার কি প্রত্যেকটা অংশের মাত্রা, অর্থাৎ এই অংশের মাত্রা, এই অংশের মাত্রা, প্রত্যেকটা অংশের মাত্রা সমান না হলে এদেরকে এইভাবে সমান আকারে লেখা যায় না। তো সেই জন্য আমরা বলতেছি যে এর এর যেহেতু এল, এই সরণের মাত্রাটা হচ্ছে এল, তো সেটা আমরা বললাম। তারপরে হচ্ছে আমাদের এখানে ডান পক্ষে কি আছে, ডান পক্ষে ইউটি প্লাস হাফ এডি স্কোয়ার আছে, তো সেই ক্ষেত্রে ইউটির মানটা আমরা এখানে ই করলাম, হাফ এডি স্কোয়ারের মানটাই করলাম, করে আমরা এখান থেকে কি করলাম, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ, ডান পক্ষে প্রত্যেকটার মাত্রা বসাই দিলাম। বসাই দিয়ে আমি হিসাব করে দেখলাম এইটাও টোটালটা কি হচ্ছে, এল হচ্ছে। তার মানে এদিকেও এল এইদিকেও এল, দুই দিকে এল হওয়ার কারণে আমরা বললাম যে দুই পক্ষ যেহেতু আমাদের এল আসতেছে, তার মানে এইখানে এটাকে আমরা সমান বলতে পারি, বা দুই পক্ষ সমান আকারে লেখা যেতে পারে। ওকে। ওকে স্যার। আচ্ছা, এখন যদি তোমাকে আমি বলি, দেখো, আমি যদি তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি তোমাকে বললাম এস ইজ ইকাল টু ইউ প্লাস হাফ এ টি। আচ্ছা, এখন তোমাকে আমি বললাম এই সমীকরণটা ঠিক আছে কিনা বলো তো, এই বলো তো এই সমীকরণটা ঠিক আছে কিনা। টি স্কয়ার হবে না? এই সমীকরণটা, ও ভাইয়া ঠিক হলো, ঠিক ঠিক আছে ভাইয়া। এই সমীকরণটা ঠিক নাকি ভুল, আমি এটা জাস্ট জানতে চাইছি। এটা হচ্ছে ঠিক নাকি হচ্ছে ভুল, কোনটাতে আসলে বলবা বলো। ঠিক আছে স্যার। ঠিক আছে। ভুল আছে পক্ষে কেউ আছে? ভাইয়া আমি আছি, ভুল আছে পক্ষে। ভুল, ভুল আছে এর পক্ষে আছে। আচ্ছা, ওকে। আর কেউ? ভাইয়া ভুল আছে। ভুল আছে। আর কেউ? আর কেউ? ভুল ভাইয়া। ভুল আছে। আর কেউ? ভাইয়া ভুল আছে। ভুল আছে। আচ্ছা, ভুলের পক্ষে আমাদের বেশি হয়ে গেল, তো মানে মনে হয় ভুলটাই কারেক্ট হতে পারে। দেখি আমরা ট্রাই করি। দেখো, আমরা জাস্ট দুইটা পক্ষ চিন্তা করি, এই পক্ষে আসলে মাত্রাটা কি বলো তো, এল। এই পাশে মাত্রাটা কি, এল টি ইনভার্স ওয়ান। হ্যাঁ, বেগের মাত্রা। এই দুটো মাত্রাকে একত্রে করলে কি হবে, এল টি ইনভার্স টু, আর এইটা হচ্ছে টি, শুধু টি। তাহলে এখান থেকে হিসাব করলে কিন্তু এল টি ইনভার্স ওয়ানই পাওয়া যাবে। এই কথা কি বুঝতে পারলা কিনা? এটা 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 গুণ করলে এটাই পাওয়া যায়। তার মানে দেখো, এই পাশে হচ্ছে এল হচ্ছে, আর এই পাশে আমাদের কি হচ্ছে, এল টি ইনভার্স কি হচ্ছে, ওয়ান হচ্ছে। তার মানে দুই পক্ষ আসলে সেম হচ্ছে না। তাহলে এই জিনিসটাই যদি এমন হতো তাইলে হইতো ভি ইজ ইকাল টু ইউ প্লাস হাফ এ টি, এটা হতো না, হতো কি না? জি স্যার। এইটা হতো না, কে কে এর পক্ষে নেই বলো তো, এটা কি সঠিক আছে? অনেকে কনফিউজ। এই কনফিউশনটা তো ভাঙার জন্য আমি যে এই কথাটা বললাম। এখানে তোমাদের শেখালাম কি, এই যে ভি এর মাত্রাটা কি, এল টি ইনভার্স ওয়ান, এর মাত্রা কি, এল টি ইনভার্স ওয়ান। এটা হিসাব করলেও কি বেরোবে, এল টি ইনভার্স ওয়ান। তাহলে আমাদের তো দুই পক্ষ মানে মানে এইটাও যা, এটাও যা, এটাও তাই। তার মানে এটাকে এভাবে লেখা যাবে। তার মানে এটা সঠিক আছে। কথা কি বোঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। এখন অনেকে ভাবতেছে ভাইয়া আমি তো কনফিউজ, কি করলেন এখানে, আমি তো বুঝতে পারলাম না। তাদের জন্য এখানে এই সমীকরণকে টি দ্বারা গুণ করে দাও। তো এই ক্ষেত্রে আমাদের এখানে কি এস ইজিক্যাল টু কি হচ্ছে, ইউটি প্লাস হাফ এডি স্কোয়ার। আচ্ছা বলো তো এবার ঠিক আছে কিনা। তো এইটা যদি ঠিক জি থাকে, এটা যদি ঠিক থাকে, তাহলে এটাও তো ঠিক থাকার কথা,
তার মানে এটা যেহেতু ঠিক আছে, তার মানে আমরা রিভার্সলি বলতে পারি এটাও ঠিক আছে। বুঝতে পেরেছো সবাই? এখন প্রশ্ন হচ্ছে, তুমি যদি এইগুলোতে এক্সপার্ট না হও তাহলে তোমাকে কিন্তু ধাঁধায় ফেলে দিবে। কিভাবে? এই যে এইখানে এটাকে আমাদের বলবে প্রথম 1 নম্বর অপশন, এটা 1 নম্বর অপশন, এটা হচ্ছে 2 নম্বর অপশন, ওকে? আর একটা দেখাচ্ছে দিবে 3 নম্বর অপশন। এখন তোমাকে বলবে নিচের কোনটি সঠিক। তুমি বলবা ম্যাক্সিমাম পোলাপান কিন্তু কোনটা দাগাবে, এটা দাগাবে, এটা বাদে অন্য দুইটা ভুল হিসাবে দাগাবে। কথা কি বুঝতে পেরেছো? এই সবাই কি বুঝছো নাকি বোঝো নাই? জি ভাইয়া। তাহলে আমরা মাত্রা সমীকরণ দিয়ে কিন্তু এই ধরনের একটা বিষয়ও করতে পারি, যে কোনো একটা সমীকরণ সঠিক নাকি ভুল এটাও কিন্তু আইডেন্টিফাই করা যায়। ঠিক আছে সবাই? ভাইয়া উপরে কি এল প্লাস হাফের লেখা? এটা না তার উপরে, এর উপরে যেটা ওই প্রতিপাদন করেছিলেন, এখানে এল প্লাস হাফ এল, হ্যাঁ? এটা যোগ করে কি ওই কি বের করেছেন, ওয়ান এফ? না, এখানে ওয়ান না, এখানে হচ্ছে আসলে আমরা শুধু এল বলেছি, শুধু এল, ওকে? এখানে শুধু এল হলে তো এস। কি এস কি বলো? এস তো মানে ওই যে এস সমান বিটি, মানে হুম এস দৈর্ঘ্য নির্দেশ করে, আর এস এর একক তো এল, মানে এস এর ওই যে এস যেটা দিয়ে প্রকাশ করে সেটা তো এল। হুম আর এল এল প্লাস হাফ এল মানে এল প্লাস হাফ এল মানে বর্গটা 1/2 মানে 3/2 না? হুম 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 তাহলে 3/2 আচ্ছা আর আচ্ছা এল আমি হচ্ছে 1, 3/2 সমান উম, 1 হলে কি ইকুয়েশন সমান হয় নাকি? আচ্ছা আমি কিন্তু একটু আগে তোমাকে কিন্তু বলছিলাম, হয়তো তুমি এই কথাটা শুনতে পাইছো কিনা জানি না, আমি বলছিলাম যে এখানকার যে এই যে সংখ্যা এটাকে আমরা নেগলিজিবল, মানে এটা এটা আমরা চিন্তা করি না, হ্যাঁ? এটা আমরা চিন্তা করি না। আমি এই বোঝানোর সময় কিন্তু বললাম এটা যদি চিন্তা নাও করি, তাও আমার মাথার মধ্যে কিন্তু আসবে যে এই এল একটা, এই এল একটা, তাহলে দুইটা মিলে টুয়েলভ হবে। তো আসলে বিষয়টা এখানে ইয়েস ভাইয়া। যোগের কোনো ব্যাপার না এখানে, হ্যাঁ? এখানে জাস্ট আমরা চিন্তা করতেছি এইটাও যা এটাও তাই, তাই আমি দুইটার জায়গায় একটা, মানে একটা এল দিয়ে সেটা প্রকাশ করেছি, দুইটা জিনিসই একই তাই আমি একটা দিয়ে দেখাইছি, ওকে? ইয়েস ভাইয়া, ইয়েস ভাইয়া। এখানে যোগ না, কিন্তু এটা এটা মাথায় রাখবা। এখানে কিন্তু কোনো ধরনের যোগ করা যাবে না, মাত্রা সমীকরণ দেখানোর সময় কোনো ধরনের যোগ করা যাবে না, ঠিক আছে? ইয়েস ভাইয়া। সেম ওয়েতে তুমি যদি এটাকে দেখাতে চাও যে, যেমন এই যে আমরা ভি সমান কি বলি, ইউ প্লাস এটি, হ্যাঁ? ইউ প্লাস এটি, তুমি এখানে একটু তাকাও, এই পক্ষে আমাদের কি আছে বলো? এই পক্ষে এল টি ইনভার্স ওয়ান আছে, হ্যাঁ? আচ্ছা, এবার এই পক্ষর দিকে তুমি একটু তাকাও, এই পক্ষের দিকে এটা হচ্ছে ইউ আছে আর এখানে হচ্ছে এটি আছে। তাহলে এই ক্ষেত্রে আমি ইউ এর মানটা কি পাবো? ইউ এর মানটা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান পাবো। আর এইটা কি পাবো? এটার ক্ষেত্রে এল টি ইনভার্স ওয়ান, সরি এল টি ইনভার্স টু ইন্টু টি। তাহলে এখান থেকে আমি কিন্তু পাচ্ছি এল টি ইনভার্স ওয়ান, আর এইখানেও এল টি ইনভার্স ওয়ান, হ্যাঁ? এখন তুমি বলবা এই দুটাকে যোগ করে মাঝখানে যোগ চিহ্ন থাকলে তুমি বলবা যোগ করে হচ্ছে এখানে টু এল টি ইনভার্স ওয়ান এরকম বলবা না, এখানে কি বলতে হবে, এটা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান, তাহলে এইটা আর এইটা এখন সেম, তাই আমি বলবো এটা এর দুই পক্ষ সমান, মানেই হচ্ছে এটাকে আমি বলবো মাত্রা সমীকরণের মাধ্যমে আমরা প্রতিপাদন করতে পারবো এই সেম সিস্টেম দিয়ে। ঠিক আছে ইয়েস সবাই? ভাইয়া, ইয়েস ভাইয়া। ওকে। সবাই কি বুঝতে পেরেছো? এইটা জাস্ট হচ্ছে এই মাঝখানের এই এই প্লাস চিহ্নটা জাস্ট হচ্ছে আমাদের সমীকরণে ছিল তাই আমরা এখানে বসাইছি, এটার আসলে এখানে আমাদের কোনো কার্যকারিতা নেই। কথা কি বুঝতে পেরেছো? ইয়েস ভাইয়া। ওকে। আচ্ছা, আমরা তাহলে এবার নর্মালি প্রমাণ একটা আমরা করে ফেলেছি, এখন আমরা এটা যদি আমাদের আসে এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা যদি আমাদের খ নম্বরের প্রশ্নে যেহেতু আসছে, আমরা যদি এটা আমাদের গতি রিলেটেড সমীকরণ প্রতিপাদন করার ক্ষেত্রে আসে, তাইলে আমি কি বলবো, তাইলে আমি কি করব এটা? হ্যাঁ, তখন আসলে আমাদের করণীয়টা কি? তো তখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এইটার ক্ষেত্রে আমরা এটাকে প্রতিপাদন কেমনে করব, এই ক্ষেত্রে প্রতিপাদন আমরা কেমনে করব? তো আমরা একটা প্রসেস তো জানি, আমরা হচ্ছে আমরা যদি গড় বেগের কনসেপ্টে আসি, হ্যাঁ?
তাইলে তুমি একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা, গড় বেগ না, আমরা আসলে এটা বাদেও করতে পারবো। আচ্ছা, মনে করো যে আমাদের ত্বরণ আছে, হ্যাঁ? তো ত্বরণ সমান আমরা কি জানি? a is equal to v minus u by t, হ্যাঁ? এর সাথে এটা যদি গুণ করি তাহলে v is equal to আমাদের u plus at আসে, তাই না? এটা তো জানো সবাই, এটা কি জানো? আচ্ছা, তো এখন আমাদের হচ্ছে এখানে মনে করো যে প্রতিপাদন করব আমরা s is equal to এই জিনিসটা প্রতিপাদন করব। তো আমরা এখানে একটা কাজ করি যে s is equal to আমরা জানি সরণ, এই সরণ, আচ্ছা আমি এটা এই সরণ না বলে আমি এখানে একটা কাজ করি, এটা হচ্ছে গড় বেগের কনসেপ্টটাই আমরা ব্যবহার করি। u প্লাস ভি বাই 2, গড় বেগ মানে কি বোঝো তো সবাই? এই গড় বেগ মানে বোঝো তো? একবার বলে দেন ভাইয়া। গড় বেগ মানে হচ্ছে আমাদের এইটা একটা বেগ, এটা একটা বেগ। এখন মনে করো এটা আমার আদি বেগ, এটা হচ্ছে শেষ বেগ। তো এখন আমরা গড় বলতে বুঝি যে আসলে এখানে টোটাল কয়টা বেগ আছে। তাহলে আমাদের এখানে দুইটা বেগ আছে, তো দুইটা বেগকে যোগ করব। যেহেতু বেগ দুইটা তাই 2 দিয়ে ভাগ করব। ওকে, কথা কি বুঝতে পেরেছো? মানে গড়ের সিস্টেমটা যেটা জি আর কি। ভাইয়া। আচ্ছা, ওকে। মানে গড় মানে হচ্ছে টোটাল জিনিসকে টোটাল সংখ্যা দিয়ে ভাগ করতে হয় আর কি। তো এখানে আমাদের দুইটা জিনিস আছে, দুইটা জিনিসকে আমি 2 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা হচ্ছে গড় বেগ চলে আসলো। তাহলে গড় বেগকে আমরা ভি বার দিয়ে প্রকাশ করি কিন্তু, হ্যাঁ, এটা। তো এখন মনে করো সাপোজ আমি এটা গড় বেগ চিন্তা করলাম। এখন এটা যেহেতু আমাদের গড় বেগ, আমরা এটাকে কিন্তু এবার একটু কাজ করি, দেখো। তো এইটাকে আমরা কিন্তু আরেকটা সিস্টেম করে করতে পারবো, এস বাই টি আকারে আমরা কিন্তু প্রকাশ করতে পারবো, হ্যাঁ, এস বাই টি, হ্যাঁ। তো এখন অথবা তুমি যদি মনে করো যে ভাইয়া এখানে আসলে এস বাই টিটা কেন বললেন আমি বুঝলাম না। এস বাই টি বলতে আসলে কি বোঝায় বলো তো? এটা হচ্ছে কি মোট অতিক্রান্ত দূরত্ব, হ্যাঁ, মোট অতিক, সরি, এই জিনিসটা বুঝছো কিনা সবাই? কি এটা বুঝতে পারছো আমি কি বোঝাতে চাচ্ছি? এই জিনিসটা মোট অতিক্রান্ত দূরত্ব, হ্যাঁ, অতিক্রান্ত দূরত্ব, আচ্ছা মোট সময়। আচ্ছা, এখন তুমি একটু খেয়াল করবা সবাই, এইটার মিনিং আসলে কি হওয়া উচিত দেখো তো। মোট অতিক্রান্ত দূরত্ব ভাগ মোট সময় যদি হয় তাহলে তো সেটা গড়বেগই হওয়া উচিত। তাহলে এখন আমি একটা জিনিস বলি যে এই গড়বেগ আর এই গড়বেগ যদি দুইটাই সমান হয়ে যায় তাহলে আমি কি এই পক্ষ আর এই পক্ষ সমান বলতে পারি কিনা? জি ভাইয়া। তাহলে ইউ প্লাস ভি বাই 2 বলতে পারি। এখন তুমি বলো ভাইয়া, এখান থেকে তুমি এস ইজিক্যাল টু কি এটা লিখতে পারবা কিনা যে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি বলতে পারবা? পারবা কিনা? এই যে যে টিটা, এই টিটা এই দিকে চলে গেল, বুঝছো কিনা সবাই? এবার তুমি বলো ওই যে ভি এর ওইখানে আমরা মানটা বের করে রাখছিলাম, ভি এর মান কি হয় বলো? এই যে ভি সমান আমরা কি বের করে রাখছিলাম? ভি সমান আমরা এখানে কিন্তু বের করে রাখছিলাম যে এই যে এই জিনিসটা মনে আছে তো, ভি সমান ইউ প্লাস এটি। তাহলে এখন ওই মানটা এখানে আমরা বসাবো, ভি সমান ইউ প্লাস এটি। তাহলে এখানে তুমি বসাও, কার জায়গায় বসাবা? ওই যে ইউ, সরি, ইউ প্লাস এই যে ভি এর জায়গায় বসাবা কি? ভি এর জায়গায় বসাবা হচ্ছে ইউ প্লাস এটি, হ্যাঁ, এটা। আর নিচে 2 আছে, এখানে টি আছে। এবার তুমি এখান থেকে গুণ করো। আচ্ছা বলো তো এখানে টি ইউ ইউ যোগ হয়ে কত হবে? 2 ইউ হবে। আর এইখানে আমাদের এটি এটি আছে, আর এখানে 2 আছে। এখন তুমি বলো এই 2 কাটাকাটি হইলে এখানে কি থাকে? ইউ। আর এখানে কি থাকে? হাফ এ,
হাফ এ হাফ এটি, আর এই যে এই পাশে দেখো টিটা তো গুণ আকারেই আছে তাই না, টিটা গুণ আকারেই আছে। এবার তুমি বলো এখান থেকে তুমি কি করবা, বুঝতে পেরেছো সবাই? জি ভাইয়া। ইউটি, আর এখান থেকে তুমি যদি হাফ এ টি স্কোয়ার তুমি কিন্তু পেয়ে গেলা। এটা হচ্ছে এস ইজিক্যাল টু, তার মানে এস ইজিক্যাল টু আমাদের একটা ফর্মুলা কিন্তু এখানে প্রতিপাদন হয়ে গেল। হ্যাঁ, সবাই কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। তাহলে এখন এখন দেখো এই একটা জিনিস প্রতিপাদন করতে যায় কিন্তু অলরেডি আমি দুইটা জিনিস প্রতিপাদন করেছি। কি প্রতিপাদন করেছি? এটাও কিন্তু আমাদের একটা ফর্মুলা, এই যে এটাও একটা ফর্মুলা, এটাও কিন্তু প্রতিপাদন হয়েছে। কিভাবে প্রতিপাদন হয়েছে? আমরা জাস্ট দুইটা গড় বেগের কনসেপ্ট নিয়েছি। এটা হচ্ছে আমাদের কি বেগ? গড় বেগ। হ্যাঁ, যারা অ্যাডভান্সলি জানতে চাও তারা কিন্তু এই গড় বেগকে স্টার্ট দিয়ে রাখতে পারো, এবং গড় বেগ নিয়ে আমি তোমাদের আলোচনা করে দিব। এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। হ্যাঁ, এই গড় বেগের কনসেপ্ট দিয়ে বিভিন্ন টাইপের প্রশ্ন আসে যেগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমাকে ঝামেলায় ফেলবে। হ্যাঁ, তো এটা ক্লিয়ারিটি না হইলে কিন্তু ঝামেলায় পড়বা। আচ্ছা, তাহলে এই বিষয়টা কি বুঝতে পারলে কিনা বলো তো এটা? জি ভাইয়া। তাইলে আমি কিন্তু এখানে তোমাদের বলার চেষ্টা করেছি যে আমরা হচ্ছে এই এই সমীকরণটাকে কিভাবে প্রতিপাদন করতে পারি। সেক্ষেত্রে ত্বরণ থেকে আমরা এই ফর্মুলাটা পেয়েছি, আর তারপরে দুইটা গড় বেগের কনসেপ্ট থেকে আমরা এই জিনিসটা পেয়েছি। তাহলে এটা আমাদের একটা কিন্তু ফর্মুলা, যদি কখনো এটা আসে তখন আমাদের এইটাই কিন্তু প্রতিপাদন করতে হবে। কথা কি বুঝতে পেরেছো? সবাই কি বুঝছো কিনা এটা? জি স্যার। আচ্ছা, ও ভাইয়া ওটা কোন পদ্ধতি? হুম, এটা কোন পদ্ধতিতে? এইটা নর্মালি হচ্ছে আসলে প্রতিপাদনের যে সিস্টেম সেটা আর কি, আমাদের গতীয় সমীকরণ প্রতিপাদন যেটা আর কি আমাদের নর্মাল নর্মাল যে নিয়মটা আর কি। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে তোমার, আমরা আগেরটা যেটা দেখলাম সেটা হচ্ছে মাত্রা সমীকরণ। হ্যাঁ, আর তোমরা বড় হয়ে যখন হচ্ছে মানে এইচএসসি যখন তোমরা উঠবা তখন তোমরা কিন্তু আরো কিছু পদ্ধতি জানবা। এটা হচ্ছে তোমার এই ক্যালকুলাস, সরি, তোমার হচ্ছে ক্যালকুলাস নামে একটা গণিতের শাখা আছে। কে আবিষ্কার করেছিল, কে বলতে পারবা? বিজ্ঞানী নিউটন ও লিবনিজ। হ্যাঁ, লিবনিজ। বিজ্ঞানী লিবনিজ এবং হচ্ছে তোমার নিউটন, হ্যাঁ, ক্যালকুলাস আবিষ্কার করেন। তো এই ক্যালকুলাস দিয়ে তুমি এটা প্রতিপাদন শিখবা। হ্যাঁ, অর্থাৎ কিভাবে এই ক্যালকুলাস দিয়ে এটার প্রতিপাদন করা যায়। হ্যাঁ, তো ক্যালকুলাস আসলে ক্যালকুলাসে দুই ধরনের ক্যালকুলাস থাকে। এর মধ্যে আসলে কি বলা হয় মনে করো, জাস্ট একটু ধারণা দিই জিনিসটা কি। খুবই ইন্টারেস্টিং জিনিস এইগুলা। মানে মানুষের মস্তিষ্কে যদিও মানুষ আসলে অনেক ক্ষেত্রেই কিছু কিছু জিনিস কিন্তু খুবই সুন্দর, কিন্তু মানুষের হচ্ছে মস্তিষ্ককে যেটা অনেক বিকশিত করে বলা চলে। যেমন আমরা পড়াশোনা করি কিসের কারণে? আমাদের ব্রেইনের মানে যে সেলগুলো আছে বা যে নার্ভগুলো আছে সেগুলোকে বিকশিত করার জন্য। তো ওইটা বিকশিত করার মনে করো একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ক্যালকুলাস। আর হচ্ছে আরও হায়ার স্টেজে যখন যাবো তখন তখন এই যে প্রোগ্রামিং এর ধারণা পাবা। তো এই দুইটা জিনিস আসলে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের এটা জানা উচিত, তাইলে তারা লজিক ডেভেলপ করা বলো বা মনে করো যে সুন্দর চিন্তা করা বলো, সেটা সবচেয়ে ভালো করা যাবে এইটার মাধ্যমে। যদিও আসলে তুমি যখন ইন্টারমিডিয়েট উঠবা তখন তোমার কাছে মনে হবে যে ক্যালকুলাস মানে শুধু অঙ্ক আর অঙ্ক, শুধু অঙ্ক অঙ্ক। হ্যাঁ, ক্যালকুলাসের ফিল্ডটা তখন আসলে অনেকে নিয়ে আসলে এই কাজটা করে না। তো আমি জাস্ট একটু বোঝানোর জন্য ধারণা মানে ধারণা দিচ্ছি আর কি। এটা যদিও এক্স্যাক্টলি এই জিনিসই না। মনে করো আমি তোমাকে বললাম যে ভাইয়া আসলে তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে এইটার ক্ষেত্রফল নির্ণয় করো। হ্যাঁ, এইটার ক্ষেত্রফল নির্ণয় করো। জাস্ট তোমাদের একটু চিন্তাধারা শেখানোর জন্য আর কি জিনিসটা দেখাচ্ছি। আমি এটা তোমার বললাম যে ক্ষেত্রফল নির্ণয় করো। অনেকেই ছোটবেলার নিয়মে সে করে ফেলবে, বলবে ভাই এটা তো খুবই ইজি। জিনিসটা হচ্ছে এই জিনিসটাকে দেখতে হচ্ছে আয়তর মতো মনে হচ্ছে, আয়তর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? এভাবে বলবা কিনা?
আচ্ছা আমি এখন তোমাকে বললাম যে এরকম একটা শেপের ক্ষেত্রফল বের করে দাও। এখন বললাম এর ক্ষেত্রফল বের করে দাও। এখন তুমি এটা কিভাবে বের করবা? কি পারবা? তখন ভাইয়া। তখন কিন্তু তোমার মাথায় আসবে যে ভাই ক্ষেত্রফল বলতেই আমরা কিন্তু এই জিনিসটা বুঝি। এটা কিন্তু ছোটবেলা থেকে আসলে আমাদের মাথার মধ্যে এই চিন্তা কখনো আসেও না, কারণ আমরা শিখি ম্যাথমেটিক্যাল টার্মে। আমরা তো রিয়েল লাইফ প্রবলেম সলভিং এ কখনোই হচ্ছে এই জিনিসগুলা কাজে লাগাই না। বিষয় হচ্ছে কি, মনে করো তোমার আহ, আমাদের যে ক্ষেত্রফল নির্ণয়ের যে বিষয়গুলো শেখায় সেগুলো হচ্ছে নির্দিষ্ট কিছু শেপের, নির্দিষ্ট কিছু আকার আকৃতির, যেমন মনে করো ত্রিভুজ, চতুর্ভুজ, বর্গ, আয়ত, এরকম কিছু, পঞ্চভুজ, ষড়ভুজ, এরকম টাইপের জিনিসপত্রগুলোর ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করি। কিন্তু বিষয় হচ্ছে আহ, তোমার কাছে কিন্তু এই চিন্তাটা তুমি করলে পার তোমার কাছে কিন্তু মনে হবে যে তাইলে আমি কত ক্ষুদ্র জিনিস জানতেছি। দেখো, পৃথিবীতে যত বস্তু আছে এরকম শেপের বস্তু কি খুব কম না? এরকম শেপের বস্তু মানে হচ্ছে এরকম নির্দিষ্ট শেপের বস্তু কি অনেক কম না? জি আ- স্যার। আচ্ছা তোমাকে আমি যদি বলি ত্রিভুজ আকার শেপের কোনো বস্তু তুমি আমাকে খুঁজে দাও, এটা খুব কম সংখ্যক জিনিসপত্র আছে, কিন্তু ম্যাক্সিমাম বস্তুই কিন্তু এলোমেলো আকার, তাই না? এলোমেলো আকার না? জি এলোমেলো স্যার। আকার, এই যে এলোমেলো শেপ, এই যে এরকম টাইপের শেপ যদি হয় তাহলে এইসব শেপের যে ক্ষেত্রফলগুলো যে সিস্টেম দ্বারা বের করা যায়, সেটাই হচ্ছে গণিতের একটা শাখা, যেটাকে আমরা ক্যালকুলাস বলতেছি। হ্যাঁ, ক্যালকুলাসও কিন্তু গণিতবিদ কিন্তু মানে নিউটনের মাথায় এমনি এমনি আসি নাই। হ্যাঁ, নিউটন এরকম একটা প্রবলেমে পড়ছিল। হ্যাঁ, এই প্রবলেম থেকেই কিন্তু ওর মাথায় এই জিনিসটা আসে, তারপরে সলিউশন করতে করতে সে পেজের পর পেজ মনে করো যে ওইটাকে কিভাবে সলিউশন করা যায়, ওই সলিউশনের পারপাসে মনে করো যে একটা শাখায় তৈরি হয়ে যায়, যেটাকে আমরা ক্যালকুলাস বলে থাকি। হ্যাঁ, যাই হোক, ইন্টারমিডিয়েট যখন করবা তখন তোমার হচ্ছে মাথার মধ্যে এই জিনিসগুলো আরো ভালো কাজ করবে। আমি ওইদিকে আর না যাই। তো আমরা যেখানে ছিলাম, জিনিসটা কি সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন আমাদের এইখানে একটা সুন্দর অঙ্ক আছে, এই অঙ্কটা আমরা এখন একটু করব। তো এই অঙ্কটা কি অঙ্ক বলতেছে একটু খেয়াল করবা। বলতেছে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি দৈর্ঘ্য মাপতে গিয়ে রহিম প্রধান স্কেলের পার্ট পাইছে হচ্ছে এত। তাহলে এটা কিসের মান? এম এর মান। এইটা কি পাইছে? এটা হচ্ছে ভার্নিয়ার সমপতন। এটা কিসের মান? সমপতনটা কিসের মান? ভি এর মান। এর কোনো কি নেই, যান্ত্রিক ত্রুটি নেই। আচ্ছা, এর ভার্নিয়ার ধ্রুবকও দেওয়া আছে, ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে, কিন্তু এইখানে প্রশ্ন কিন্তু ওই বস্তুটার দৈর্ঘ্য নির্ণয় না। দৈর্ঘ্য নির্ণয় না ভাইয়া। এখানে বলছে ভার্নিয়ারের ঘর সংখ্যা বের করতে বলেছে, মানে ভার্নিয়ারের ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের যে ভাগ সংখ্যা সেটা বের করতে বলেছে। ওকে, এখন কি আমি আন্দাজে বলে দিব যে ভাইয়া ভার্নিয়ারের ঘর সংখ্যা তো এরকম হয়, 10 হয়, নাই 20 হয়, নাই 30 হয়, নাই 40 হয়, এখন কত হয় সেটা তুমি বলো, বলা যাবে? এই বলা যাবে কিনা? এখান থেকে আমি তাহলে নির্দিষ্ট করে বলতে পারছি না, তাহলে আমি কি করব? আমি ফর্মুলা জানি। আমি ফর্মুলা কি জানি? আমি ফর্মুলা জানি হচ্ছে এস ইজ ইকাল টু, সরি, আমরা কিন্তু ভিসি ইজ ইকাল টু এস বাই এন একটা ফর্মুলা জানি, এস বাই এন। হ্যাঁ, এখানে ভাই কি, এন হচ্ছে ভার্নিয়ারের ভাগ সংখ্যা, আর ভিটা কি, ভিটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক, আর এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেলের এক ক্ষুদ্রতম, সরি, আমাদের যে মেইন যে স্কেলটা তার ক্ষুদ্রতম এক ভাগের মান। হ্যাঁ, তাহলে ক্ষুদ্রতম এক ভাগের মান সাধারণত 1 মিলিমিটার হয়, 1 মিলিমিটার হয়। আর এইখানে আমাদের ভিসিআর মানটা কিন্তু এখানে উল্লেখ করা আছে, ভিসিআর মানটা হচ্ছে 0.002 সেন্টিমিটার। তাহলে 002 সেন্টিমিটার মানে কি, 0.002 সেন্টিমিটার। এর অর্থ তুমি কি করতে পারবা বলো, এখানে কি করবা এই ক্ষেত্রে? 0.02, হ্যাঁ, বুঝতে পেরেছো এটা কি?
সরি আমি ভুল করলাম, এটা হচ্ছে মিলিমিটারে নিতে হবে। মিলিমিটারে নেওয়া মানে হচ্ছে, মিলিমিটারে নেওয়া মানে একে কি করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে। এই সবাই কি বুঝতে পারছো নাকি পারো নাই? এটা হচ্ছে মিলিমিটার একক চলে আসলে, এখন এটা এখানে বসাও। অনেকে বলবে যে ভাইয়া কি করলেন বুঝলাম না। আচ্ছা এখানে এক লাইন গ্যাপ করছি তো অনেকেই তা এই জিনিসটা আবার ধরতে পারবে না। এইখানে যে ব্যাপারটা করছি সেটা হচ্ছে এই এনটাকে এখানে নিয়ে আসছি, হ্যাঁ, আর এস কে এখানে, হ্যাঁ হ্যাঁ 0 3টা হবে, সরি দশমিকের পরে 0 3টা হবে, এখানে 3টাই দিয়েছি, এখানে তুলতে ভুল করেছি। এটা বলো তো ভাগ করলে কত আসে? 5000 ভাইয়া। 5000 ভাগ চলে আসছে। জি স্যার। তাহলে তো এটা কনফিউজিং হয়ে গেল। এটা হচ্ছে তোমার 5000 ভাগ। দেখি আমাদের এটা ঠিক আছে কিনা। আমরা এটা হচ্ছে ভিসি বললাম, ভিসি আছে হচ্ছে সেন্টিমিটারে, তাহলে আমরা সেন্টিমিটার থেকে মিলিমিটারে যেতে চাই। এখানে আমাদের একটা মিসিং হয়েছে। এখানে আমাদের একটা ভুল করেছি, এটা ভাগ করা লাগবে না। আমরা সামনের দিকে আগাতে হলে আমরা কি করি, সেন্টিমিটারের পরে কিন্তু হচ্ছে কি আছে, মিলিমিটার, হ্যাঁ সেন্টিমিটার মিলিমিটার। তো যেহেতু সেন্টিমিটার মিলিমিটার, তাই আমরা সেই ক্ষেত্রে সামনে যেতে হলে গুণ করি, আর পিছিয়ে আসতে হলে আমরা ভাগ করি, হ্যাঁ। তো আমরা এখানে গুণ করব 10 দ্বারা। তো এখানে আমরা এখানে পাবো কত, 0.02। আচ্ছা 0.02টা যদি এখানে বসাও তাহলে কত আসে? 50। এটা ঠিক আছে, এটা হচ্ছে 50 ভাগ আছে, হ্যাঁ 50 ভাগ আমাদের আছে। সবাই কি বুঝতে পারলো বিষয়টা? এই সবাই কি বুঝছো এটা? জি ভাইয়া। আচ্ছা এখন যদি তোমাকে আমি এখানে প্রশ্ন করি যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা তো বের করে ফেললাম, এখন যদি তোমাকে এখানে প্রশ্ন করতো যে প্রধান স্কেলের ভাগ কত, তাহলে অনেকে বলবে যে ভাইয়া তাহলে এবার হচ্ছে 49 বলে দিব। আচ্ছা না, একবারে বলা যাবে না। এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 49 আসতে পারে, বাট 49 আমরা একবারে বলবো না। এখানে আমাদের কাজ হচ্ছে আমাদের এখান থেকে বের করতে হবে সেটা। তো আমরা কি বের করব, আমরা এখানে কিন্তু ভার্নিয়ার স্কেলের ভাগ অলরেডি পেয়ে গেছি। এখন আমরা ভার্নিয়ারের যে ভাগ সংখ্যা, এক ভাগের মান, ভার্নিয়ারের এক ভাগের মানটা তখন বের করে নিব। তো প্রধান স্কেলের এক ভাগের মান কিন্তু 1 মিলিমিটার, হ্যাঁ 1 মিলিমিটার। তাহলে এর এক ভাগের মান কত? তো আমরা কিন্তু ভার্নিয়ার ধ্রুবকের, তোমাদের মনে আছে কিনা জানি না, ভার্নিয়ার ধ্রুবকের কিন্তু ভার্নিয়ার ধ্রুবকের ভার্নিয়ার ধ্রুবকের কিন্তু সংজ্ঞা থেকে আমরা বলেছিলাম যে এখানে তোমার ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞাটা হচ্ছে দুইটা স্কেলের এক ক্ষুদ্রতম এক ভাগ, অর্থাৎ আমরা বলেছিলাম এরকম যে এম এস ডি মাইনাস কি 1 ভিএসডি। তো এমএসডি মানে কি, এমএসডি হচ্ছে মেইন স্কেল ডিভিশন, মানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, আর এটা হচ্ছে কি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, হ্যাঁ। এই দুইটার মধ্যে যে ডিফারেন্স, এই দুইটার মধ্যে যে ডিফারেন্স, ওকে, সেই ডিফারেন্সটাকে আমরা ভার্নিয়ার ধ্রুবক বলে থাকি। এখন মনে করো আমরা ভার্নিয়ার ধ্রুবক তো জানি, এখানে জানি ভার্নিয়ার ধ্রুবক জানি, তারপরে আমরা প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ জানি, তাহলে আমি কি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ বের করতে পারবো না? তাহলে আমি কি করব, আমি এখান থেকে এই ভার্নিয়ার ধ্রুবক এটাকে নিব, ভার্নিয়ার ধ্রুবককে নিলাম, আচ্ছা সরি ভার্নিয়ার ধ্রুবককে নিলাম। আচ্ছা কেমন চলে আসে, এহে। আচ্ছা মনে করো যে আমি লিখেই দিই, এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার ধ্রুবক, হ্যাঁ
সরি ধ্রুবক সমান সমান আমরা কি বলবো 1 এমএসডি মাইনাস 1 ভিএসডি। হ্যাঁ, এবার তুমি একটা বিষয় খেয়াল করো ভালো করে, এখানে কি হচ্ছে, এই দুটো বিয়োগফল করে দাও। তাহলে এখানে আমাদের এইটার মান কিন্তু দেওয়া আছে 0.02, হ্যাঁ, আর এইটার মান হচ্ছে 1 মিলিমিটার, এটা কিন্তু এত মিলিমিটার, আর আমাদের 1 ভিএসডি আমরা বের করতে চাই। তাহলে 1 ভিএসডি সমান কি হবে বলো তো, 1 মাইনাস 0.02। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সারটা কত আসবে, 0.0, হ্যাঁ 0.8, 0.98, সরি 0.98 আসলো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেলের 1 ভাগ। তাহলে আমরা এখন কি করব, তাহলে ভার্নিয়ার স্কেলের কত ভাগ আমরা পাইছি বলো তো, কত ভাগ পাইছি, ভার্নিয়ার স্কেলে কত ভাগ পাইছি, 1 ভাগের মান যদি এত হয় তাহলে কত ভাগের মান বের করব, ওই যে আমরা 50 ভাগ পেয়েছি, ওই 50 ভাগের মানটা কত, তাহলে কত আসে বলো তো, এটা 49 আসে। তাহলে 49 ভাগ, এটাই আসলে হচ্ছে প্রধান স্কেলের প্রধান স্কেলের প্রধান স্কেলের প্রধান স্কেলের ভাগ সংখ্যা। এইটা কিন্তু ম্যাক্সিমাম পোলাপানের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি করে এবং এইটা ম্যাক্সিমাম পোলাপান বোঝেই না। তো এই জিনিসটা কিন্তু খুব ক্লিয়ারলি বুঝতে হবে ভাইয়া, এটা কিন্তু তোমাদের বইতেও কিন্তু এই প্রশ্নটা দেওয়া আছে। তো আমি জিনিসটা আরেকবার বলতেছি, কথাটা আরেকবার বলতেছি, বোঝার চেষ্টা করবা। তো সেটা বোঝার আগে আমি তোমাদের একটু ওইখান থেকে ঘুরাই আনি, আমি যেখানে পড়িয়েছিলাম সেই জিনিসটা থেকে আমি তোমাদের একটু দেখাই আনি, যাতে কিছুটা হলেও মাথায় কাজ করে। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করবা, নিচের চিত্রের দিকে খেয়াল করো, নিচের চিত্রের দিকে খেয়াল করবা শুধু। দেখো এখান থেকে এইটুকুর মান এটা প্রধান স্কেলের মান কিন্তু, হ্যাঁ, এইটুকুর মান কতটুকু বলতে পারবা কেউ? দেখাই যাচ্ছে ভাইয়া 10 মিলিমিটার, তাই না? এই কথা কি বুঝতে পারছো কিনা? তাহলে এইটা হচ্ছে আমাদের 10 মিলিমিটার। তাহলে এটা হচ্ছে প্রধান স্কেলের মান, কিন্তু এটা প্রধান স্কেলের মান, হ্যাঁ, প্রধান স্কেলের মান 10 মিলিমিটার এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, উপরেরটা কি বলো তো, উপরেরটা কিন্তু ভার্নিয়ার স্কেল, হ্যাঁ, ভার্নিয়ার স্কেল। তো ভার্নিয়ার স্কেলে কি হয়, ভার্নিয়ার স্কেলে ভাগ তো 10ই থাকে, ভাগ 10ই থাকে, বাট কি হয়, এর এই 10 ভাগ সমানই কিন্তু এর হচ্ছে 9 পর্যন্ত জায়গা দখল করে নেয়। হ্যাঁ, তো আমি যদি এর এর হচ্ছে মানে এর পরিমাণটা বের করতে পারি, ভালো করে খেয়াল করবা, এর পরিমাণটা বের করতে পারি, এর পরিমাণ যা হবে, এটুকু হিসাব করলে যা হবে সেটা কার সমান বলো তো, এর এই যে 9 ভাগের সমান না, 9 ভাগ মানে কত মিলিমিটারের সমান বলো তো, 9 ভাগ মানে কত মিলিমিটারের সমান, 9 মিলিমিটারের সমান, 9 মিলিমিটার। জিনিসটা বুঝতে পারো নাই মনে হয় অনেকেই। দেখো এই ভার্নিয়ার স্কেলের যাই ভাগ থাক না কেন, ও তো এর এই পর্যন্ত সমান না, তাহলে এই পর্যন্ত এর দৈর্ঘ্যটা কত, 9 সেন্টিমিটার, 9 মিলিমিটার। তো 9 মিলিমিটার যদি হয় তাহলে এর তো এসে কি হবে, ওইটার সমানই হবে। তার মানে আমি যদি ভার্নিয়ার স্কেলটা বের করি, এর দৈর্ঘ্যটা বের করি, সেই দৈর্ঘ্যই তো এর সমান হচ্ছে। তাহলে এইখানে আমাদের দৈর্ঘ্য যদি 9 মিলিমিটার হয় সাপোজ, তাহলে ওই জিনিসটাই কার দৈর্ঘ্য বলো, প্রধান স্কেলের দৈর্ঘ্য না? জিনিসটা কে কে বোঝা নাই বলো তো, এই জিনিসটা বোঝা নাই কে কে? যদি না বোঝো তাহলে প্রশ্ন করতে হবে। এটা কি বুঝছো সবাই? মানে এইখান থেকে এর যে দৈর্ঘ্যটা এই পর্যন্ত, এটা হচ্ছে 9 মিলিমিটার। তাহলে এইটা হিসাব করলেও তো 9 মিলিমিটারই হবে। তো আমি যদি এটা আগে হিসাব করি, এটাই মনে করো আমি আগে হিসাব করেছি, এটা হচ্ছে 9 মিলিমিটার, আমি বলছি এটা 9 মিলিমিটার, তাহলে এটা অবশ্যই কি হবে, এটাও ওই 9 মিলিমিটারই হবে, সমান হবে। ওকে, তো
তো এই হচ্ছে আমাদের ঘটনা। তো আমরা এটা বের করতেছি, বের করে এটার কথা বলতেছি। তো আমি এখানে কি করলাম, আমি একটু আগে যে কাজটা করলাম এখানে, এখানে যে কাজটা করলাম সেটা কি করেছি বলো? এটা আমি ভার্নিয়ার স্কেলের সরি তোমার হচ্ছে ভার্নিয়ার স্কেল এর এক ভাগের মান বের করেছি। আর এই আমরা জানি যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা ছিল 50, তাহলে এক ভাগ, যদি এক ভাগের মান হচ্ছে এত হয় তাহলে 50 ভাগের মান কত? তো 50 ভাগের মান যদি আমি বলি যে 50 মিলিমিটার, এই 49 মিলিমিটার, তার মানে কি ওইটাই হচ্ছে প্রধান স্কেলের ভাগ সংখ্যা। প্রধান স্কেল হচ্ছে 49 ভাগ আছে, ওই প্রধান স্কেলের 49 ভাগ এর হচ্ছে 50 ভাগের সমান। জিনিসটা বোঝো নাই কে কে বলো? জি স্যার, বুঝতে পারছি। এই সেম ধরনের প্রবলেম তোমাদের বইতে আছে, তো তোমাদের বইয়ের ওইটা হচ্ছে তোমাদের বাসার কাজ থাকবে। তোমাদের বইয়ের আমি ওইটাও দেখাই দিচ্ছি, এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা কিন্তু তোমাদের বইতে যেটা আছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমরা বাসা থেকে নেক্সট দিন সুন্দর করে করবা। এই যে প্রথম যেটা, এটা কিন্তু ট্রিপল স্টার দিয়েছিলাম আমি যখন তোমাদের অঙ্ক এইগুলা করাইছিলাম, তখন আসলে এখানে আমি কিন্তু ট্রিপল স্টার দিয়েছিলাম। হ্যাঁ, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এই যে এইটা। হ্যাঁ, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট, এই গ নম্বরটা। এইটা তোমরা সুন্দর করে বাসায় করে ফেলবা সবাইকে। শুধু গণনা করবো? এখানে গ নম্বরটা করো। ঘ নম্বরটা কি প্রশ্ন বলেছে একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, এখানে আসলে কি বোঝাতে চেয়েছে আর কি। আচ্ছা, এখন এখানকার আমরা যদি ওইখানে অঙ্কে আমরা ফিরে যাই, আবার আগের যে এখানে ছিলাম সেইখানে একটু ফিরে যাই। আচ্ছা, তাহলে সবাই কি বুঝতে পারলা জিনিসটা আসলে কি? হুম। জি ভাইয়া। আচ্ছা, এখন তোমাকে এখানে বলছে যে দ্বন্দ্বটির দৈর্ঘ্য মিটার স্কেলে নির্ণয় করার সুবিধা হতো গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, এটা মিটার স্কেলে সুবিধা হতো নাকি সুবিধা হতো না, কেউ বলতে পারবে এটা? মিটার স্কেলে নির্ণয় করার সুবিধা হতো নাকি হতো না? কেউ কি আইডিয়া? সুবিধা হতো না। সুবিধা হতো না, কেন হতো না? পরিমাপের ত্রুটি থাকতো। আচ্ছা, এইখানে একটা বিষয় মাথায় রাখবা। আমরা জানি মিটার স্কেলে কিন্তু সর্বনিম্ন মাপা যায় হচ্ছে মিলিমিটার পর্যন্ত। হ্যাঁ, মিলিমিটার পর্যন্ত মাপা যায়, সর্বনিম্ন মাপা যায় হচ্ছে মিলিমিটার পর্যন্ত। এখন এই মিলিমিটার পর্যন্ত যদি মাপা যায়, কিন্তু আমি যে বস্তুটার দৈর্ঘ্যটা পরিমাপ করতেছি সেই বস্তুটার দৈর্ঘ্য কি মিলিমিটার দিয়ে মাপা যাবে? এটা আসলে কি আছে, এটাকে যদি আমি দৈর্ঘ্যটা যদি বের করি, এল ইজ ইকাল টু এম যোগ ভিসি গুণ ভি, তাহলে এই মানটা যদি তুমি এখানে বসাও তাহলে আসলে কি পাবা বলো? এখান থেকে তুমি কিন্তু মানগুলো পাবা। কি পাবা? এম এর মান আছে 12 সেন্টিমিটার, তাহলে 12 সেন্টিমিটারই মনে করো দিলা। তারপর তুমি কি দিবা? এখানে 0.02 গুণ হচ্ছে 6 দিলা। তো এইখান থেকে আমাদের অ্যান্সারটা কত আসলো? 0.12 এটা আমাদের আসলো। এখন এটাকে যদি আমি 10 দ্বারা কি করি, গুণ করি, তাহলে 112.12, তাই না? এটা কিন্তু মিলিমিটারে আসতেছে। এখন তুমি বলবা যে হ্যাঁ, মিটার স্কেলে যদি পরিমাপ করতে যেতাম তাহলে মিটার স্কেলে ক্ষুদ্রতম মাপা যায় হচ্ছে 1 মিলিমিটার। তো 1 মিলিমিটার থেকে ক্ষুদ্র মান মাপা যায় না। 1 মিলিমিটার থেকে ক্ষুদ্র মান, এইটা কিন্তু 1 মিলিমিটার থেকে ক্ষুদ্র মান, যেহেতু এটা 1 মিলিমিটার থেকে ক্ষুদ্র মান, তাই এটা পরিমাপ করতে গেলে আসলে আমাদের ত্রুটি থাকতো। ওকে, সবাই কি বুঝতে পারছো কিনা? জি ভাইয়া। ওকে, তো আমাদের পরে যেটা আছে সেটা একটু খেয়াল করো। পরেরটা আমাদের কি বলছে? এখানেও আমাদের কিছু মান দেওয়া আছে। এখানে মান দেওয়া আছে কি কি? এখানে মান দেওয়া আছে তোমার একটি স্লাইড ক্যালিপাস দিয়ে একটি বেলুনাকার লোহার ব্যাস পরিমাপ করতে গিয়ে দেখা গেল প্রধান স্কেল পার্ট হচ্ছে এত, ভার্নিয়ার সমাপতন হচ্ছে 5, এবং এইখানে আমাদের মানগুলো দেওয়া আছে। এখন এখানে আমাকে প্রশ্ন করেছে যে লোহার দণ্ডটির ব্যাস কত। তো এটাও কিন্তু খুবই সহজ, সব মানগুলো দেওয়া আছে, জাস্ট বসাইলে আমরা এখান থেকে আনসারটা পেয়ে যাব। হ্যাঁ, সবাই
সবাই কি বুঝতে পেরেছো? তবে এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি বলতো? এখানে আমরা এইটার মান হচ্ছে এম, তো এম বলেই থাকি। এটা হচ্ছে আমাদের ভি দেওয়া আছে, আর এইখানে তো আমাদের এক ভাগ ডিফারেন্স দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু এইখানে একটা বিষয় আছে। এক ভাগ ডিফারেন্স, বাট এখানে ক্ষুদ্রতম এক ভাগের মান কিন্তু 1 মিলিমিটার থাকে সাধারণত, কিন্তু এইখানে আমরা কত পাইছি? 2 মিলিমিটার। তাই আমি যদি এস বাই এন দিয়ে করতে চাই, ভি এর মানটা বের করতে চাই, ভিসির মানটা, তাহলে এখানে অবশ্যই এস এর মানটা 2 মিলিমিটার বসাতে হবে। এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখবা। কথা কি বুঝতে পেরেছো নাকি পারো নাই? জি স্যার। জি ভাইয়া। তো এখান থেকে সেই ভার্নিয়ার ধ্রুবকটা বের হবে, আর এইখান থেকে আমরা তাইলে ভার্নিয়ার ধ্রুবকটা বের করে নিলে আমাদের সব মানই দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে আমরা এটা ইজিলি বের করে ফেলতে পারবো। আমাদের প্রথমে কিন্তু বের হবে হচ্ছে ব্যাসের মান ডি, ডি বের হবে এম যোগ ভিসি গুণ ভি। এটা যা বের হবে তাকে আমরা কি করব, অর্ধেক করে দিব, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আমাদের এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে, স্যার এখানে ডি এর জায়গায় বসাই দিলে কি হয়ে যাবে? কোথায়, এই যে এইখানে তুমি এটার মান বসাই দিবা। এটার মানে এই যে এটার মান হচ্ছে ভিসির মানটা যে এখান থেকে বের হবে সেটা, আর ভি এর মানটা হচ্ছে এখান থেকে আমরা ভি এর মানটা কোথায় পেলাম, ও সরি, এটাই তো ভি এর মান, আর ভিসির মানটা এখান থেকে পাইছি। তাহলে আমাদের সব মানই দেওয়া আছে, যা হইলো সেটা হচ্ছে ব্যাস হলো। তো ব্যাসকে অর্ধেক করলেই তো আমরা ব্যাসার্ধ পাই। জি স্যার। আচ্ছা, এবার এই প্রশ্নটা একটু চিন্তা করো সবাই। এই প্রশ্নটা কি বলতেছে এবার একটু সবাই চিন্তা করো। বলছে একটি স্লাইড ক্যালিপাসে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে কত? 201। ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের শূন্য দাগের সাথে না মিশে 2 ঘর বাম দিকে আছে। উক্ত যন্ত্রের সাহায্যে একটি গোলকের ব্যাস পরিমাপ করা হলো, যন্ত্রের পার্ট পাওয়া গেছে। আচ্ছা, ওকে, তো আমরা এখানে দেখো এটার মান আমরা পাইছি এম এর মান, হ্যাঁ, এম এর মান, আর এটা হচ্ছে কি পাইছি, ভার্নিয়ার ধ্রুবক, এটা ভি এর মান, আর এখানে ক্ষুদ্রতম এক ঘরের মান দেওয়া আছে, এটা এস এর মান। এখন আমাকে গোলকের ব্যাস নির্ণয় করতে বলছে, তাহলে এইখানে কিন্তু একটু ভেবে চিন্তা করতে হবে। কেন? কারণ এইখানে কিন্তু ত্রুটির কথা বলে দেওয়া আছে। তোমাদের মনে আছে এই জিনিসটা? ত্রুটির কথা কিন্তু বলছিলাম, তোমাদের মনে থাকার কথা। তারপরেও আমি আরেকবার করে একটু দেখাচ্ছি। আমরা যখন বলছিলাম তখন কিন্তু আমরা বলছিলাম যে এটা পড়ানোর সময় বলছিলাম এখানে ত্রুটি থাকতে পারে, আর এই ত্রুটিটা আমরা কিন্তু এইভাবে চিন্তা করতে পারি। এখানে মনে ছিল এটা, এই যে দেখো, সবাই সবাই একটু মনোযোগ দিবা। ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের শূন্য দাগের যদি ডান দিকে থাকে, কোন দিকে? ডান দিকে। এই দিকে যদি থাকে, গতদিনও দেখাইছিলাম যে ডান দিকে থাকলে প্লাস হয় আর বাম দিকে থাকলে মাইনাস হয়। ওকে, তো আমি এখন আবার এখানে ফিরে আসি, এখানে আসি। এবার আমরা এখানে ডান দিকে নাকি বাম দিকের কথা বলেছে, কে বলতে পারবা? বাম দিকে। এখানে বাম দিকে বলেছে, তাহলে বাম দিকে মানে কি হবে বলো? ঋণাত্মক। ঋণাত্মক। তাহলে ঋণাত্মক ব্যাপারটা হবে। তো এখন আমি যখন সূত্রটা করব, এই যে ডি ইজিক্যাল টু আমাদের এল প্লাস, সরি ভুল বললাম, এম প্লাস ভিসি গুণ ভি, হ্যাঁ, এখানে আমাদের মাইনাস, এইখানে আমরা কি দিতাম, প্লাস মাইনাস দিতাম, হ্যাঁ, এখানে আমরা প্লাস মাইনাস দিতাম, এখন কি দিব, শুধু মাইনাস দিব, ই দিব, হ্যাঁ। এই জিনিসটা বুঝতে পারো নাই কে কে বলো তো? এই জি স্যার, বুঝতে পেরেছি। সবাই বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, এখন এই অবস্থার পরেও যদি আমি তোমাকে বলি এখন মান বসায় তুমি অঙ্কটা অ্যান্সারটা নিয়ে আসো, তাও কিন্তু কেউ অ্যান্সারটা আনতে পারবে না। এইখানে এখন বিষয়টা হচ্ছে যে ভাইয়া তাহলে কি করতে হবে, এখানে এখানে একটা ঝামেলা অনেকেই বুঝতে পারে না, এই ঝামেলাটা সবাই মনোযোগ দিবা। এই যে যে আমাদের ইরোর, হুম, আমরা বলতেছি হচ্ছে ত্রুটি বা ইরোরটা যে বের করে, ই এর যে মানটা বের করে,
এটা সব সময়ের জন্য তুমি একটা বিষয় মাথায় রাখবা, ওই যে ওইখানে যত ঘরের কথা উল্লেখ থাকবে, ওই যে যত ঘরের কথা উল্লেখ থাকবে সেই ঘরটাকে গুণ করতে হবে কি দিয়ে? ভার্নিয়ার ধ্রুবক দ্বারা। ভার্নিয়ার ধ্রুবক মানে কি? ভিসি দ্বারা গুণ করতে হবে। এই গুণ করলে আমি প্রকৃত ই রোডটা পাবো, আর সেই ই রোডটাই আমাকে বাদ দিতে হবে। ওকে, এই জিনিসটুকু একটু মাথায় রাখবে সবাই। আচ্ছা, এখন এবার আমি আসি। এবার আমাদের এইখানে কি কাজ? এইখানে কাজ হচ্ছে আমাকে আগে এম এর মানটা আইডেন্টিফাই করে নিতে হবে। তো এম এর মান কি আছে বলো তো এইখানে? 9 পয়েন্ট। স্যার এখানে 9.5 মিলিমিটার হবে না আচ্ছা, এটা আমাদের দেওয়া নেই যেহেতু, তো আমরা মিলিমিটারই ধরে নিই। এটা দেওয়া থাকাটা উচিত ছিল। এটা আসলে একটা মিস্টেকই বলা চলে। 7। আর এইখান থেকে আমরা ভিসির মানটা কেমনে বের করব, কে বলতে পারবা? এই যে এখানে বলে দেওয়া আছে যে ভার্নি স্কেলে ভাগ সংখ্যা 201, তাহলে 201 আমাদের নিচে যাবে। আর এইটা কত? 1 মিলিমিটার। অ্যান্সারটা কত আসে বলো তো? অ্যান্সারটা কত আসে? 0.0049। 0.0049। তো এইটা আমাদের আসলো, এটা হচ্ছে আমাদের মিলিমিটারে আসলো মনে করো। তো এখন এই ক্ষেত্রে আমাদের যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে আমরা ইর মানটা বের করে নিব। তো ইর মানটা 2 ঘর, আর এটার মান হচ্ছে প্রতি ঘরের মানটা কত? আমরা এখান থেকে এটা পেলাম। তো এখান থেকে গুণ করো, কত আসে? কত আসে? 9.95। হুম, ওইটা 10 টু দি পাওয়ার আসছে। জি ভাইয়া। জি 0.00995। 0.00995। 995। তো এইটা হচ্ছে আমাদের ইরোর আসলে। এবার আমরা কি করব? ওই যে আমাদের যে সূত্র, যে সূত্রটা আমরা প্রয়োগ করি, যে এম ইন্টু ভিসি গুণ ভি মাইনাস 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 দিব, হ্যাঁ। আচ্ছা, এটা সরি, এখানে প্রথমে ই লেখো, তারপরে মানটা বসাও। আচ্ছা, এই জিনিসটুকু কে বুঝতে পারলা না বলো তো? এখানে এম এর মান বসাও, এখানে হচ্ছে ভিসির মান বসাও, এখানে ভি এর মান বসাও, মাইনাস দিয়ে এখানে আমাদের মানগুলো বসাইলেই কিন্তু হয়ে যাবে। বোঝা গেল সবাই? জি স্যার। আশা করি এটা বুঝতে পেরেছো। এটা নিয়ে খুব একটা ঝামেলা হওয়ার কথা না। তো আমরা এইভাবে করে কিন্তু যদি ত্রুটি সম্পর্কে আমাদের দেওয়া থাকে তাহলে সেটাও আমরা করতে পারি। এখানে ভাসবে বা ডুববে এই বিষয়টা হচ্ছে আমাদের 5 নম্বর চ্যাপ্টারের। আচ্ছা, তো আমরা এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের লাস্টে একটা প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নটা তোমরা অ্যান্সার করতে পারবা আমি আশা করতেছি। তো তোমাদের এই পুরাটাই এখানকার যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো আমি হচ্ছে ট্রাই করব তোমাদের হচ্ছে দিয়ে দেওয়ার। তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা একটু বাসা থেকে প্র্যাকটিস করে নিও। আর তোমাদের আরেকটা কাজ দিব, সেটা হচ্ছে তোমাদের মানে গাইড বা বই বা যাই থাক না কেন, ওইখানকার যে সৃজনশীলগুলা প্র্যাকটিস করতে হবে। সৃজনশীলে যদি কোনোটা সমস্যা হয় তাহলে আমাকে গ্রুপে জানাইতে হবে, এবং আমি ওইটা নেক্সট দিন সলিউশন করে দেওয়ার ট্রাই করব, হ্যাঁ। তো তোমাদের মানে তোমার হচ্ছে 24 সালের যে হচ্ছে প্রবলেমগুলো আছে, 24 সালের যে প্রবলেমগুলো আছে, হ্যাঁ, এই প্রবলেমগুলো নেক্সট দিন দেখে দেখে আসবা। এবং এইগুলো করার পরে তোমাদের কোনো সমস্যা যদি হয় তাহলে সেই সমস্যাগুলো গ্রুপে জানাবা। আর আমি এই প্রশ্নটাও আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব, এই প্রশ্নগুলোর অ্যান্সার করে গ্রুপে জমা দিবা, হ্যাঁ। ওকে, জি স্যার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারো।